পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। আমরা দেখি কি আছে এখানে লেখা। 16 নম্বর প্রশ্নে আছে কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত। তাহলে প্রথমে বুঝতে হবে যে কোন শহরের কথা বলছে ভাইয়া, কান্দাহার শহর। তো রিসেন্টলি আমরা যদি একটু চিন্তা করি আসলে কোন দেশ নিয়ে একটু বেশি কথা হয়, এটা কিন্তু একটা সাম্প্রতিকের প্রশ্ন। তো আপনি দেখতে পারবেন এখানে কয়েকটা দেশ আছে, কিরগিজস্তান, কাজাকিস্তান, ইরান, আফগানিস্তান। তো রিসেন্টলি আপনি কিন্তু কখনো এই দেশটা বা এই দেশটা, এই দুইটা দেশের নাম কিন্তু খুব বেশি একটা শুনবেন না, খুব বেশি একটা শুনবেন না। সর্বকিছু গিলে দেখা যে শুনতে পারেন যে ওকে মুসলিম দেশের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি কার, সেইগুলো একটু শুনতে পারেন, সেক্ষেত্রে কাজাকিস্তান চলে আসতে পারে। বাট অ্যাকচুয়ালি আপনি কিন্তু শুনবেন না, কারণ এই দুইটা দেশ কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে তারপর এই দুইটা দেশের কিন্তু সৃষ্টি হয়েছিল। রিসেন্টলি আপনি শুনতে পাবেন ইরানের কথা, যে এটা হচ্ছে আমেরিকার সাথে খুব দ্বৈরত্ব তৈরি করতেছে, তারা পারমাণবিক অনেক বোমা টোমা তৈরি করতে চাচ্ছে, বা ফিলিস্তিনকে সহযোগিতা করতেছে, ইত্যাদি ইত্যাদি টপিক নিয়ে আপনি এদেরকে দেখতে পারবেন। আর হচ্ছে আফগানিস্তানকে দেখতে পারবেন। এদেরকে কেন দেখবেন? এদেরকে দেখবেন হচ্ছে তালেবানের কারণে। তালেবান তারা হচ্ছে আফগানিস্তানের সরকারের ক্ষমতায় চলে আসছে, সেই তালেবানের কারণে হচ্ছে আপনি এদেরকে দেখতে পারবেন, যে তালেবান তারা তাদের শরিয়া ভিত্তিক নিয়ম কানুন গুলা পালন করতেছে। কান্দাহার এটা হচ্ছে আফগানিস্তানের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। আফগানিস্তানে বেশ কিছু শহর আছে, তার মধ্যে কান্দাহার কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শহর। আমরা জানি আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, বাট কান্দাহার এই শহরটা আসলে প্রথম থেকেই তালেবানের দখলে ছিল, এবং ওইখান থেকেই আছে তালেবানরা সাধারণত যুদ্ধ করে আমেরিকাকে হটাই দিয়ে তারপর ফিরে আবার কিন্তু তালেবান সেই আফগানিস্তানের ক্ষমতায় আসছে, অর্থাৎ কাবুলের মসনদে বসছে। সো একটা কিন্তু ফানি একটা ভিডিও আছে যে সকল কিছু চেঞ্জ হয়, তালেবান যে তালেবান আসে, বাট শোয়েব মালিকের নাকি কোনো পরিবর্তন হয় না, পাকিস্তানের ক্রিকেটার। সো তেমন তাহলে সঠিক উত্তরটা হবে কোনটা ভাইয়া? তাইলে ঘ নাম্বারটা হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আছে 17 নম্বর প্রশ্ন। আমরা দেখি 17 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? রিসেন্টলি যেসব ঘটনাগুলা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দৃশ্যমান, সেই ঘটনাগুলোর মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল বা অন্যান্য যে টপিকগুলো আছে, বা দ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই জিনিসগুলা বা কর্ণফুলী টানেল, এই টপিকগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার, এই জিনিসটা আমাদেরকে আমরা কিন্তু অনেকবার কিন্তু জানি, বা অনেকে কিন্তু পড়ছেনও। সো আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্যটা হবে হচ্ছে 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার, এটা কিন্তু এর থেকে বেশি না। সো এখানে আমার ক নাম্বার উত্তরে রয়েছে 6.15 কিলোমিটার। এবং সেই সঙ্গে সঙ্গে জানতে হবে যে পদ্মা সেতু আসলে কে কে কোন কোন জেলাকে সংযুক্ত করেছে। তো পদ্মা সেতু হচ্ছে দুইটা জেলাকে সংযুক্ত করেছে, একদিকে হচ্ছে শরীয়তপুরকে ইনক্লুড করছে, অন্যদিকে মুন্সিগঞ্জকে। শরীয়তপুর এবং সেই সঙ্গে সঙ্গে কাকে? মুন্সিগঞ্জ, এই দুইটা জেলাকে সংযুক্ত করা আছে। কোন কাজ? সেটা করেছে পদ্মা সেতু। এবং পদ্মা সেতু হওয়ার ফলে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক চেহারা কিন্তু অনেক পাল্টে গেছে। আর পদ্মা সেতু তো পদ্মা সেতুর উপরেই হয়েছে, এটার উদ্বোধন হয়েছিল 2022 সালের 25 জুন, সেটা তো আমরা সবাই মোটামুটি বুঝি। সো এটা সম্পর্কে আমাদের এই ইনফরমেশন গুলো রাখতে হবে, উদ্বোধন, দৈর্ঘ্য কত, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোন দুইটা জেলাকে সংযুক্ত করেছে, শরীয়তপুর, মুন্সিগঞ্জ। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ সেতু হচ্ছে পদ্মা সেতু। সেটা যদি বলে যে রেলের ক্ষেত্রে, সেক্ষেত্রেও পদ্মা সেতু, যদি বলে যে আমাদের সড়ক পথে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পদ্মা সেতু। আরেকবার যদি আরো প্রশ্ন আসে যে পদ্মা সেতু কত ভূমিকম্প আসছে সহনশীল, মানে সহনশীলতার ক্ষমতা রয়েছে পদ্মা সেতুর, অর্থাৎ ভূমিকম্প কত পর্যন্ত সে টিকে থাকবে, তাহলে দিবেন হচ্ছে 9 রিক্টার স্কেলে, অর্থাৎ সিসমোগ্রাফ, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। সেইখানে 9 উঠা পর্যন্ত পদ্মা সেতু স্টেবল থাকবে, 9-এর থেকে বেশি হইলে পদ্মা সেতু ভেঙে যাবে। এটা হচ্ছে যে পদ্মা সেতু সম্পর্কে ইনফরমেশন। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? 6.15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। 18 নম্বর প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা, প্রত্যেকটা এলাকার কিন্তু এক একটা ভৌগোলিক নাম থাকে। যদি আমরা চিন্তা করি, আমি যদি বলি ভাইয়া ঢাকা, ঢাকাকে কি বলা হয়ে থাকে? ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, রিকশার নগরী। এই যে নামগুলো দেওয়া হয়েছে, এই নামগুলা কি? সবই আসছে মসজিদ এবং রিকশা, দুইটার নগরী বলা হয় ঢাকাকে। এইগুলা কিন্তু সব হচ্ছে ঢাকার আসছে নাম। এছাড়া যদি বলি সিলেটকে, বলবেন যে 360 আউলিয়ার দেশ। আবার কেউ বলবে ভাই এটা তো সাইবার সিটি। চট্টগ্রামকে যদি কেউ বলে 12 আউলিয়ার দেশ, বন্দর নগরী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজধানী বলা যায়, বা বাণিজ্যিক নগরী, এই নামে ডাকা হয়। সো আমরা একটু দেখি যে সাগর কন্যা
তার মানে সাগরের সাথে কোনোভাবে একটু রিলেটেড, অর্থাৎ সাগরের কাছাকাছি। তো উপকূলীয় যে জেলাগুলো আছে সেগুলোর মধ্যে দেখেন এখানে যে অপশনগুলো আছে কক্সবাজার, খুলনা, পটুয়াখালী এবং টেকনাফ। তো খুলনা সাধারণত হচ্ছে সাগরের খুব বেশি কাছে না, কারণ ওই পাশে সুন্দরবন আছে, সুন্দরবনটা ঢেকে দেওয়া। এরপর আছে কক্সবাজার। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ হচ্ছে পর্যটন কেন্দ্র, সবচাইতে বড় সমুদ্র বন্দর কক্সবাজারে অবস্থিত, 120 কিলোমিটার। তো এটাকে কিন্তু আসলে বলা হয় না সাগরকন্যা, সাগরকন্যা বলা হয় হচ্ছে পটুয়াখালীকে। সাগরকন্যা বলা হয় কাকে? পটুয়াখালীকে। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে গ, পটুয়াখালী। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়, দেখি কি আছে। এরপর আছে 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নে কি আছে ভাইয়া? 21শে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি বা ঘোষণা করেছে? তো আমাদের সকল ধরনের যত পৃথিবীতে যত এই ধরনের হেরিটেজ গুলো আছে, যেটা হতে পারে ডকুমেন্ট টাইপের, হতে পারে দিন টাইপের, হতে পারে আমাদের কোনো নিদর্শন, প্রত্যেকটা জিনিসকে সাধারণত আছে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় আছে একটা সংস্থা, সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো এই যে সংস্থা আছে, এই সংস্থাটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা সংগঠন বা প্রত্যেকটা দেশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্বীকৃতি দিয়ে থাকে। ইউনিসেফের কাজ হচ্ছে ভাই শিশুদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে কাজ হচ্ছে ইউনিসেফের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদের হু WHO, হু জেনেভাতে অবস্থিত সদর দপ্তর হু, এদের কাজ হচ্ছে কি বিশ্বের স্বাস্থ্য সেবা নিয়ে। যেমন করোনার সময় করোনা নিয়ে কাজ করছে, ডেঙ্গুর সময় ডেঙ্গু নিয়ে কাজ করতেছে, এবং ভবিষ্যতে হয়তো বা মিস্টার এক্স আসতেছে, ভবিষ্যতে যে রোগটা আসবে সেটা হচ্ছে কি এক্স রোগ, নাম দেওয়া হয়েছে কি রোগ? এক্স রোগ। সো এটা একটা যদি প্যান্ডেমিক হয়ে যায়, এটা নিয়ে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বাংলা একাডেমি আমাদের দেশের একটা প্রতিষ্ঠান, এই বাংলা একাডেমির কাজ হচ্ছে বাংলা ব্যাকরণ বা বাংলা যে বানান আছে সেই বানানগুলা নিয়ে কাজ করে বাংলা একাডেমি। তাহলে মূলত এই যে ডকুমেন্টারি যে ঘোষণা করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা করছে কে? ইউনেস্কো। গ নাম্বারটা হবে তাহলে সঠিক উত্তর। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর ঘোষণা করে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেইখানে আমাদের ভোট দিছিল, বাংলাদেশের পক্ষে 188টি দেশ ভোট দিছিল। সো এখানে দুইটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে ইউনেস্কো ঘোষণা দিছিল কবে? 1999 সালে গৃহীত হয়। বাট যদি কেউ প্রশ্ন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কত সাল থেকে, বা পালন করা হয় কবে বা কত সালে, তখন কিন্তু দিবেন হচ্ছে 2000 সালে। 2000 সাল থেকে পালন করা হয়, বাট ঘোষণা হয়েছিল 1999 সালে। ওকে, তো 20 নম্বর প্রশ্নে চলে যায়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, সার্কভুক্ত দেশগুলা অর্থাৎ আমাদের যে দক্ষিণ এশীয় যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি? তো সার্কভুক্ত যে দেশগুলো আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরকম 8টা দেশ আছে আমরা জানি। তো এখানে দেখি যে অপশনে কি কি আছে। ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্ষুদ্র দেশ কোনটি। একটা থাকে, অনেক সময় এমন হয় যে প্রকৃতপক্ষে ক্ষুদ্র, আর একটা হচ্ছে 4টা অপশনের মধ্যে ক্ষুদ্র, এরকম বিষয় থাকে। সো আমরা 4টা অপশন দেখবো: ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে মালদ্বীপ এই দেশটা একেবারে সমুদ্রের ভিতরে অবস্থিত, এবং এটা কিন্তু খুবই ছোট একটা দেশ, অনেকগুলা দ্বীপের সমন্বয়ে গঠিত। মালে হচ্ছে এর রাজধানীর নাম, এবং এখানে সাধারণত হচ্ছে পর্যটনের কারণে এরা বিখ্যাত। এদের আসলে ওইভাবে খুব বড় কোনো দেশ না। তো এশিয়ার মধ্যে যদি বলি সার্ক বললে ভুল হবে, শুধু এশিয়ার ভিতরে সব থেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। আর পৃথিবীর ভিতরে সব থেকে ছোট দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। সুন্দর করে মনে রাখতে হবে, ভ্যাটিকান সিটি। দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এবং বিগত সালে কিন্তু এগুলো আসছে, এই যে প্রশ্নগুলো আপনাদের এগুলো কিন্তু আসছে। সো এইগুলা থেকেই আসলে বোঝা যাবে ইন ফিউচারে কি আসতে পারে। এই যে ভুটানকে কি বলা হয়? ড্রাগনের সিটি, ড্রাগনের দেশ। একে কি বলা হয়? ড্রাগনের দেশ, মনে রাখতে হবে, ড্রাগনের দেশ। আরো একটা জিনিস মনে রাখবেন, ড্রাগনের দেশ, এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভুটানে ধূমপান একেবারে নিষিদ্ধ, অর্থাৎ ধূমপান মুক্ত। ভুটানকে ধূমপান মুক্ত, ধূমপান মুক্ত। তারপরে নেপালে কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, প্রচুর ভূমিকম্প হয়। এখানে কি আছে? হিমালয় অবস্থিত, এখানে আছে হিমালয় অবস্থিত। এই হিমালয়ের পাদদেশে অবস্থিত হচ্ছে নেপাল। এখানে প্রচুর কিন্তু ভূমিকম্প হয়, এবং বাংলাদেশ থেকে কিন্তু খুব পরিমাণে আর্থিক সাহায্য সহযোগিতা কিন্তু নেপালে পাঠানো হয়। সো নেপাল আছে হিমালয় অবস্থিত। আর আছে কালাপানি নিয়ে কিন্তু নেপাল এবং ভারতের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। সো এটাও মনে রাখতে হবে।
শ্রীলঙ্কা সাধারণত হচ্ছে এখানে যেটা পড়তে হয় যে শ্রীলঙ্কা হচ্ছে সিংহলি ভাষা তাদের, শ্রীলঙ্কার অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মের। শ্রীলঙ্কা হচ্ছে ভারতের যে সাগর আছে ভারত মহাসাগর সেখানে অবস্থিত। তারপর যেটা পড়তে হয় যে শ্রীলঙ্কার সাথে সাধারণত হচ্ছে এখানে আছে দেউলিয়া ঘোষণা হয়েছিল শ্রীলঙ্কা এক সময়। একটা বিষয় থাকে, শ্রীলঙ্কার বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনে, এই একটা বিষয়গুলো পড়তে হবে। সো এইভাবে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের 4 থেকে 5টা করে ইনফরমেশন কিন্তু জানতে হবে। ওকে, সো পরবর্তীতে যাই। 21 নম্বর প্রশ্ন, জাপানকে কিসের সঙ্গে তুলনা করা হয়? জাপানকে কিসের সঙ্গে তুলনা করা হয়? সূর্যোদয়ের দেশ, সূর্যাস্তের দেশ, টিউলিপের দেশ, নিশীথ সূর্যের দেশ। তো আমরা একটু বলি যে টিউলিপের দেশ বলা হয় কাকে? টিউলিপের দেশ বলা হয় কানাডাকে। কানাডাকে বলা হয় টিউলিপের দেশ। নিশীথ সূর্যের দেশ বলা হয়েছে নরওয়েকে, অর্থাৎ ওইখানে আছে সূর্য ঠিক মতো ওঠে না, বা আসলে অস্ত সবসময় আছে অন্ধকারই থাকে, এই জন্য ওকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, অর্থাৎ খুব ক্ষীণ সময়ের জন্য সূর্য উদিত হয়। আর হচ্ছে সূর্যাস্ত, এটার ওইভাবে এই দরকার নাই। আমাদের সূর্যোদয়, সূর্যোদয় অর্থাৎ যেখান থেকে খুব সহজে সূর্য উদয় হয়, এটা হয়েছে জাপান থেকে। জাপানে খুব সকালে কিন্তু সবার আগে, পৃথিবীতে সবার আগে সূর্য দেখে আসছে জাপানের লোক। তো এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আর জাপান দেশটাও কিন্তু গঠিত হয়েছে অনেকগুলা দ্বীপের সমন্বয়ে। সো সবকিছু মিলায় তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ক নাম্বার হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ওকে, সো আমরা 21 নম্বরের পর পরের প্রশ্নে চলে যাই, দেখি কি ওয়েট করতেছে আমাদের জন্য। এখন আমরা 22 নম্বর প্রশ্নটা একটু দেখবো। বাংলাদেশের নিচের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? তো বাংলাদেশের আসলে একটা কথা বলা হয়ে থাকে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলো হচ্ছে নিচু, আর যত উপরের দিকে যাবে, উপরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাবে, তত হচ্ছে জেলাগুলো তত উঁচু হয়, তত উঁচু হয়। এটা হচ্ছে একটা কনসেপ্ট। কারণ হচ্ছে যে ঢালাও ভাবে দেখবেন যে নদীগুলো আছে সর্পিলাকার ভাবে ঢালাও ভাবে সমুদ্রে চলে যাচ্ছে। যদি এই পাশটা উঁচু হতো তাহলে কিন্তু নদীগুলো আর ওইদিকে যাইতো না, মাঝখানে এসে কিন্তু ঢাকাকে পুরা ভাসায় দিত। তো যেহেতু আসছে এক পাশে হচ্ছে একটু ঢালাও আছে এরকম, অর্থাৎ এই পাশটা উঁচু, এই পাশটা হচ্ছে নিচু। তো দেখে এখানে খুলনা, বরিশাল বা এইগুলা তো আছে দক্ষিণবঙ্গের জেলা, সো এগুলা তো অবশ্যই হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আসি বগুড়া। বগুড়া হচ্ছে মিডিল মিডিল, অর্থাৎ আমাদের এই পাশ আর এই পাশ যদি উঁচু হইতো মাঝখানে কিন্তু ভেসে যেত, তাহলে এটাও হওয়ার সম্ভাবনা নাই। দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত। এখন বলতে পারেন অনেকে যে তাইলে তো দিনাজপুরের থেকে তো ওই পাশে গেলে রংপুর, পঞ্চগড় আছে, তাহলে ওই জেলাগুলা কেন না? কেননা দিনাজপুর আছে উঁচু, এটা আছে মেপে দেখা হয়েছে যে দিনাজপুর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সমতল থেকে সব থেকে উঁচুতে অবস্থিত হচ্ছে দিনাজপুর, প্রায় 37 মিটার উঁচুতে অবস্থিত। সমতল থেকে 37 মিটার উঁচুতে অবস্থিত জেলাটার নাম হচ্ছে দিনাজপুর। এরপর যাই 23 নাম্বার। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? মেট্রো রেল এটা হচ্ছে একটা মন্ত্রণালয়ের অধীনে হওয়ার কথা। এখন অনেকে ভাবতেছে ভাইয়া রেল আছে, রেল থাকলে কি হবে? রেল থাকলে রেল মন্ত্রণালয় হবে। এন্ড রেল মন্ত্রণালয় হবে মানে কিন্তু সবকিছু রেল না, রেলের সাথে সবকিছু সম্পর্ক নাই, রেল মন্ত্রণালয় হবে না। এটা সঠিক উত্তর দিলে কি হবে? রেল মন্ত্রণালয় কিন্তু হবে না। তো প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণত হচ্ছে কিছু জিনিস রাখে, যেমন সেন্সিটিভ বিষয়, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপর আছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এমন কিছু দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ে রাখে। বাট এটা যেহেতু হচ্ছে ওই ধরনের কোনো কার্যাবলী না, সো এটা তার নিজের দরবারে রাখবে না। যোগাযোগ মন্ত্রণালয় এটা এখন আর নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। সো রেল মন্ত্রণালয় হচ্ছে মানে মেট্রো রেলটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মেট্রো রেল এটা আমাদের যে সহযোগী দেশটা, এর উদ্বোধন নিয়ে অনেক কথাবার্তা হয়, সো এটা আমি আর বলছি না। সো এখন যেটা বলবো যে এর সহযোগী দেশটার নাম হচ্ছে কিন্তু জাপান। জাপানের একটা সংগঠন আছে যারা হচ্ছে বাইরের দেশে ওরা বিভিন্ন ধরনের সহযোগিতা করে, যাকে বলে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, জাইকা। এই জাইকার সহযোগিতায় আমরা মেট্রো রেল তৈরি করতে সক্ষম হয়েছি। ঢাকা ম্যাস ট্রানজিট, র্যাপিড ট্রানজিট, এটা এখন কিন্তু অনেক দূর পর্যন্ত মেট্রো রেল কিন্তু বাংলাদেশের উন্নয়নের একটা ধারক বাহক হয়ে গেছে। সো এরপরে তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? ঘ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 24 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি? তো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটা? আমাদের 4টা অপশনই দেখতে হবে। গোলাপি এখন ট্রেনে, গেরিলা, জয়যাত্রা, তারপর আগুনের পরশমণি।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গেরিলা, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখা, এবং এটাও একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। জয়যাত্রা, এটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র। তাহলে থেকে গেছে কোনটা? গোলাপি এখন ট্রেনে। এটা হচ্ছে একটা মানে এটা হলো এমন একটা যে হিন্দু মুসলিম একটা কাহিনী নিয়ে আসলে আমাদের যে যুদ্ধের আগের 71 সালের আগের একটা ঘটনাকে এখানে বিবৃতভাবে লেখানো হয়েছে বা দেখানো হয়েছে। তাই এখানে গোলাপি এখন ট্রেনে এটা হবে সে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র না। সো দেখছেন, আপনাকে কিন্তু একেবারে সিনেমা পর্যন্ত দেখা লাগবে, প্রত্যেকটা সিনেমার ওয়ার্ল্ড পর্যন্ত দেখা লাগবে, কোন সিনেমা কে প্রযোজনা করছে, কিভাবে করছে, কোন ঘটনা নিয়ে করছে, এটা পর্যন্ত কিন্তু আপনাকে দেখা লাগবে। সো অনেকে আমাদের অভিভাবকরা বলে সিনেমা দেখা খুব খারাপ ইত্যাদি ইত্যাদি, তোর পড়াশোনা হচ্ছে না, সিনেমা দেখোস কে, সময় নষ্ট করিস কে। তো সিনেমা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি সিনেমা দেখে যে খুব বেশি লস করছেন এমন না, সিনেমা দেখে কিন্তু আপনি কিন্তু লাভবানও হচ্ছেন। এই যে এটা পারবেন, এটা কিন্তু অন্যরা পারবে না। যারা সিনেমা দেখে না, যারা সুন্দর করে পড়াশোনা করতে থাকে, সারাদিন রাত 24 ঘন্টা পড়তে থাকে, তারা পারবে না, আপনি পারবেন। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা 25 নম্বর প্রশ্নটা একটু দেখি। সোপাজ্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি কে? সোপাজ্জিত স্বাধীনতা ভাস্কর্যটার স্থপতি কে? তো এখানে 4টা অপশন আছে, নবিরা আহমেদ, তারপরে হামিদুর রহমান, মিনাল হক, শামীম শিকদার। সোপাজ্জিত স্বাধীনতা, যেটাকে আমরা স্মৃতিসৌধ হিসেবে সাধারণত জেনে থাকি, ওইটাই হচ্ছে মূলত সোপাজ্জিত স্বাধীনতা। তো নবিরা আহমেদ, ইনি তো আসলে আমরা জানি ইনি হচ্ছে একটা মেয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু নিজে প্রথমবার যখন পড়ছি বা জানছি তখন নিজেও অবাক হয়ে গেছি যে নবিরা আহমেদ, আমি তো এতকাল ভাবতাম এটা একজন পুরুষ, বাট পরে যখন শুনলাম যে না, এটা হচ্ছে কি একটা মেয়ে। নবিরা আহমেদ বেসিক্যালি হচ্ছে আমাদের যে শহীদ মিনার ছিল তার হচ্ছে শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করে। শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করছিল কে? নবিরা আহমেদ। শহীদ মিনারের মূল স্থপতি ছিল হচ্ছে হামিদুর রহমান। এই যে শহীদ মিনার, এটার মূল স্থপতি কে? হামিদুর রহমান। শহীদ মিনারের মূল স্থপতি হামিদুর রহমান, তাকে সহযোগিতা করছিল নবিরা আহমেদ। মিনাল হক, মিনাল হক আছে মা ও জননী নামক একটা ভাস্কর্য আছে, যেটা খুবই জনপ্রিয় এবং খুবই ফেমাস। মা ও জননী, এই মা ও জননীর আছে শিল্পী হচ্ছে মিনাল হক। তাহলে বাকি থাকতেছে কে? শামীম শিকদার। এই শামীম শিকদার হচ্ছে সোপাজিত স্বাধীনতার স্থপতি। তাহলে সঠিক উত্তর আসবে শামীম শিকদার। খুব সুন্দর করে মনে রাখতে হবে, শামীম শিকদার সোপাজিত স্বাধীনতার স্থপতি। ওকে, এবার 26 নম্বর প্রশ্নটা একটু দেখি কি আছে দেখি। এরপরে, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? এখন এটা নিয়ে আসলে কনফিউশন আছে, বা এই প্রশ্নটা আসলে কনফিউজিং একটা প্রশ্ন, কারণ কোথাও কোথাও আপনি দেখবেন যে 25.7 ডিগ্রি সেলসিয়াস এটা লেখা আছে। তো যেহেতু আসলে আমরা একটা সিস্টেম সাধারণত অ্যাপ্লাই করে থাকি সবসময়, দেখবেন গণিতের ক্ষেত্রে যে 0.5 এর যদি উপরে ওঠে তাহলে অ্যাভারেজলি আমরা পরের সংখ্যাটা ধরে নিই, যেমন 1.51, তো আমরা বলে দিই যে 1.51 না বলে প্রায় টু এটা বলে দাও। বা কখনো যদি 0.5 এর নিচে থাকে তখন কিন্তু আবার নিচেরটা ধরি। তো যেহেতু আছে 25.70, তার মানে কি 0.5 এর উপরে আছে, সো এই জন্য আমরা তার উপরেরটা ধরবো, সেটা কত? 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সঠিক উত্তর আসবে বাংলাদেশের গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। এন্ড শুধু এটা পড়লে কিন্তু হবে না, এর সঙ্গে আপনাকে জানতে হবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি এটা জানতে হবে। বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। এপ্রিল মাসে কিন্তু সব থেকে বেশি গরম পড়ে। এপ্রিল আছে উষ্ণতম মাস। আর যদি বলা হয় ভাইয়া শীতলতম মাস কোনটি, তখন খুব সুন্দর করে উত্তর দিবেন যে শীতলতম তো ভাইয়া জানুয়ারি। শীতলতম কি? জানুয়ারি। জাস্ট মনে রাখতে হবে শীতলতম জানুয়ারি, উষ্ণতম হচ্ছে এপ্রিল। বাংলাদেশে সব থেকে বেশি শীত পড়েছে জানুয়ারি মাসে। ওকে, সো তারপরে প্রশ্ন চলে যায় 27 নম্বর প্রশ্ন। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? এন অপশনে আছে কুমিল্লা ও শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জ, ঢাকা, শরীয়তপুর, নবাবগঞ্জ ও শরীয়তপুর। এখন 4টা অপশনের মধ্যে পদ্মা সেতুর কিন্তু আসলে 2টা পার্ট আছে, একটা হচ্ছে পদ্মা সেতু 1 হচ্ছে আর একটা পদ্মা সেতু 2 হচ্ছে। তো 2টা জায়গায় পদ্মা সেতু আসলে সংযুক্ত হয়ে থাকে। একটা হচ্ছে আমরা বলছিলাম, আমি একটু আগেও বলছি আপনাদের যে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর, এটা হচ্ছে আমাদের বর্তমান যে পদ্মা সেতু আছে এইটা হচ্ছে 2টা জেলাকে সংযুক্ত করছে, মুন্সিগঞ্জকে আর অপরদিকে শরীয়তপুরকে। আরেকটা পদ্মা সেতু হচ্ছে এটা সংযুক্ত করবে আপনার মানিকগঞ্জ, এটা সংযুক্ত করবে কাকে? মানিকগঞ্জের সাথে
রাজবাড়ীকে, মানিকগঞ্জ এবং রাজবাড়ী এই দুইটা জেলাকে সংযুক্ত করবে দ্বিতীয় নাম্বার যে পদ্মা সেতুর অনুমোদন দেওয়া হচ্ছে সেই পদ্মা সেতুটা, এই দুইটাকে সংযুক্ত করার দায়িত্ব থাকবে দ্বিতীয় পদ্মা সেতুর। সো প্রথম যেহেতু আমাদের প্রথমটা হয়েছে, সো আমরা প্রথমটা পড়বো মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর এই দুইটা জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সেতু। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে? নাটোর, লালমনিরহাট, পঞ্চগড় এবং নওগাঁ। এখন চা সাধারণত আমরা কোথায় দেখে থাকি? সিলেট অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে, এইসব জায়গায় চা দেখে থাকি। এখন চা দেখলেও এইসব জায়গা থেকে যখন এখন ধরেন যে খুলনায় চা বাগান তৈরি করা হলো, এমন ভাবে কৃত্রিম ওয়েতে কিছু কিছু জায়গায় চা বাগান তৈরি করা হয়েছে। তো আমাদের প্রথম উত্তরবঙ্গে চা বাগান তৈরি করা হয়েছিল, যেটাকে অর্গানিক চা বাগান বলা হয়। অর্গানিক বলতে যেটা আসলে ভেজাল মুক্ত বা একেবারে প্রাকৃতিক এবং যেটার ঔষধি গুণাবলী আছে, অর্গানিক চা বাগান। এই অর্গানিক চা বাগানটা অবস্থিত হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে। হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে অর্গানিক চা বাগান অবস্থিত, মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আমি 2-3টা প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। যদি প্রশ্ন আসে বাংলাদেশের অর্গানিক চা বাগান কোথায় অবস্থিত? পঞ্চগড়। হিমালয় কন্যাকে পঞ্চগড়। চা বাগান কোথায় উত্তরবঙ্গের? পঞ্চগড়। সর্ব উত্তরের স্থান কোনটি? পঞ্চগড়। জাস্ট এই কয়েকটা প্রশ্ন মনে রাখতে হবে। বাংলাদেশের 1 নম্বর সংসদ আসন কোথায়? পঞ্চগড়। এই সবগুলো প্রশ্ন মনে রাখতে হবে। পঞ্চগড় থেকে এইগুলা কিন্তু সবগুলো নার্সিং অ্যাডমিশন টেস্টে, নার্সিং অ্যাডমিশন অর্থাৎ নেটে আসছে। সো এটা আপনাদের কিন্তু জানা লাগবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন আমরা চলে যাই 29 নাম্বার। আমাদের সংগ্রাম চলবে গানটি কোন সময়ে রচিত হয়েছে? বঙ্গভঙ্গ, ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ। তা আমরা জানি যে আমাদের যে স্মরণীয় জীবনের ক্ষেত্রে 4টা ঘটনাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গান রচনা করা হয়েছে। সো আমরা এখন দেখবো যে আমাদের সংগ্রাম চলবে এটা আসলে কি। এটার লিখছিলেন আছে সিকান্দার আবু জাফর এই ব্যক্তিটা আছে লিখছিলেন। এনার অনেক লেখনী আছে, খুবই ফেমাস। আবু জাফর এই গানটা লিখছিলেন। এই গানটা তিনি লিখছিলেন মূলত 60-এর দশকে স্বৈরাচারী যে আইয়ুব খান ছিল তার পদত্যাগের জন্য। তো আইয়ুব খানের পদত্যাগটা হয়েছিল 1969 গণ অভ্যুত্থানের ফলে, অর্থাৎ ছাত্র সমাজ বঙ্গবন্ধুকে মুক্তি দেয়, এর ফলে হয়েছিল। তাহলে আমাদের সংগ্রাম চলবেই এই গানটা কোন পটভূমিতে রচিত হবে? সেটা হবে হচ্ছে গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। আমরা জানি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন নিয়ে আমরা তো জানি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে ওরা আমার মুখের ভাষা কায়লা নিতে চায়, ওরা কোথায় কোথায় শিকল পড়ায় আমার হাতে পায়, এই যে গানগুলো আছে এই গানগুলা কিন্তু সব আছে ভাষা আন্দোলনে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আছে অনেক রকম যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তাদের ভুলবো না, এই ধরনের গানগুলো আছে মুক্তিযুদ্ধ। আর বঙ্গভঙ্গের ক্ষেত্রে সাধারণত আছে, মনে রাখবেন আমাদের যে জাতীয় সঙ্গীতটা আছে এটা মূলত আছে বঙ্গভঙ্গ রদ করার জন্য আছে রচিত করা হয়েছিল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা কিন্তু আমার সোনার বাংলা, এই যে গানটা এটা কিন্তু রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর করছিলেন। কারণ বঙ্গভঙ্গকে তিনি সমর্থন করতেন না, বঙ্গভঙ্গকে তিনি বলতেন যে বঙ্গভঙ্গটাকে বাদ দেন, আমরা বাংলাটাকে এক করেন। সো এই জন্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা কিন্তু লিখছিলেন এবং পরবর্তীকালে তার গানটা 10 চরণ আজকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করি। ওকে, সো তারপর আমরা চলে যাই 30 নম্বর প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্নে। কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হয়? কালবৈশাখী, ভূমিকম্প, সুনামি, বন্যা। সমুদ্রে হয়। কালবৈশাখী সাধারণত আকাশ টাকাশ খুব কালো হয়ে যায়, ঝড় বৃষ্টি হয়, গাছপালা খুব উল্টা পাল্টা করে ফেলে। তো এটা কিন্তু সমুদ্রের বিষয় না, এটা স্থলের বিষয়। এটা কোথার বিষয়? এটা স্থলের বিষয়। তারপর আসি ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে হঠাৎ করে মাটি একটু কেঁপে উঠলো, হঠাৎ করে 2-3 মিনিট 2-3 সেকেন্ড, কয়েক সেকেন্ড মানে 10-15 সেকেন্ডের জন্য মাটি কেঁপে ওঠে, বিল্ডিং টিল্ডিং সব ভেঙে চলে যায়। এটাও কিন্তু একটা স্থলের জিনিস। এরপর হচ্ছে সুনামি হচ্ছে সমুদ্রের তলদেশে ঢেউ। সমুদ্রের যে ভূমিকম্প আছে, সমুদ্রে কিন্তু ভূমিকম্প হয়, স্থলে যেমন ভূমিকম্প হয় ঠিক একইভাবে সমুদ্রেও ভূমিকম্প হয়। তো সেই সমুদ্রের ভূমিকম্পকে বলা হয় সুনামি।
সমুদ্রের ভূমিকম্পকে বলা হয় সুনামি। তাহলে সমুদ্রে সংঘটিত হয় কোনটা? সুনামি। সঠিক উত্তর আসবে হচ্ছে গোয়া, সুনামি। সুন্দর করে মনে রাখতে হবে। আর বন্যা তো আমরা জানি যে নদীর পানি বেড়ে যায়, বাইরে যখন চলে যায় তখন সেটা হচ্ছে বন্যা। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে কি? গোয়া, সুনামি। এরপর আমরা চলে যাই 31 অর্থাৎ 31 নম্বর প্রশ্নে। দেখি কি ওয়েট করতেছে আমাদের জন্য, যে কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ? কক্সবাজার আমরা সবাই জানি, কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কারণ এখানে বাংলাদেশের সব থেকে বেশি পর্যটক এখানে আসে। তো এখানে আমাদের বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কক্সবাজার কিন্তু বেশ কিছু কারণে বিখ্যাত। এখানে কিন্তু শুটকি মাছ আছে, কক্সবাজারে কিন্তু শুটকি মাছ আছে, সো শুটকি মাছের বিষয় আছে। তারপরে সব থেকে বেশি বিখ্যাত কিসে, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কক্সবাজারের মানুষ কিন্তু এমনি এমনি যায় না, অন্যান্য তো জেলায় যাচ্ছে না, ভোলাতে যায় না। তারপরে যদি বলি ব্রাহ্মণবাড়িয়া, সেখানে যায় না। ব্রাহ্মণবাড়িয়া গেলে তো ভয়তে মারা যাবে, যে ওইখানে মারামারি করে যে আমি মারা যাব। সো এইসব জেলায় তো যায় না, কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস না থাকলে তো আর যাবে না। কক্সবাজার কেন বিখ্যাত? কারণ ওইখানে আছে বিশ্বের শুধুমাত্র নট অনলি বাংলাদেশের জন্য না, বিশ্বের সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত সেটা কক্সবাজারে অবস্থিত, এবং ওইখানে বাংলাদেশের সব থেকে বেশি পর্যটক যায়। সো এই জন্য কক্সবাজার কিসের জন্য বিখ্যাত হবে? পর্যটকের জন্য বিখ্যাত। সুন্দর করে মনে রাখতে হবে। এরপরে চলে যায় 32 নম্বর প্রশ্নে, কাপ্তাই লেক কিসের জন্য পরিচিত? কাপ্তাই লেক হচ্ছে কর্ণফুলী নদীর তীরে একটা বাঁধ দিয়ে তৈরি করা আছে লেক। এটা বিখ্যাত কারণ কাপ্তাই যে বাঁধটা দেওয়া হয়েছে এর ফলে এইখানে হচ্ছে মাছ চাষ তো খুব ভালো হয়, কাপ্তার লেকে কিন্তু মাছ চাষ খুব ভালো হয়। আর এখানে হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাপ্তাই লেক হচ্ছে একটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এটা বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য পরিচিত? এটা বেশি পরিচিত, সো এটা মনে রাখতে হবে। এখন টিচার যদি মনে করে যে না রে, ওর জন্য পরিচিত না, এটা পরিচিত হচ্ছে কি মৎস্য চাষের জন্য, তখন আবার সমস্যা। কার কাছে কিভাবে পরিচিত, এটা কিন্তু আবার একটু ব্যতিক্রম। সো দুইটা অপশনই হইতে পারে, তবে আপনি সঠিক উত্তরটা দিবেন হচ্ছে ঘ, কারণ এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কেন? এটা আমরা বিখ্যাত হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, যার কারণে বিখ্যাত হয়েছে। 33 নম্বর প্রশ্নটা দেখি, দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? বাংলাদেশে অনেক সেতু হয়েছে, খানজানালি সেতু, বঙ্গবন্ধু সেতু, তারপরে পদ্মা সেতু হইলো। এই যে সেতুগুলা হয়েছে, এই সেতুগুলার মধ্যে সব থেকে বড় হচ্ছে পদ্মা সেতু। সব থেকে বড় কি? পদ্মা সেতু। এখন হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে একটু বলি। লর্ড হার্ডিঞ্জ এটা আবিষ্কার তৈরি করছিলেন সাধারণত হচ্ছে কুষ্টিয়া এবং পাবনা এই দুইটা জেলাকে সংযুক্ত করার জন্য, এবং এর উপর দিয়ে শুধুমাত্র রেল চলাচল করে। সো যদি প্রশ্ন বলে একক বৃহত্তম রেল সেতু কোনটি, সেক্ষেত্রে আপনি কিন্তু উত্তর করবেন এই হার্ডিঞ্জ ব্রিজ। একক বৃহত্তম রেল সেতু হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। বাট যদি বলে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি, স্থল বলো বা যদি রেল বলো, দুইটা ক্ষেত্রেই কিন্তু হবে পদ্মা সেতু। কত সেটা দৈর্ঘ্য? 6.15 কিলোমিটার। এই 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু কিন্তু আর নাই। সো এটা হবে হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বারটা হবে সঠিক উত্তর, পদ্মা সেতু। ওকে, সো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস কোথাকার দার্শনিক ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনের একজন দার্শনিক, এবং খ্রিস্টপূর্বে তার যে দর্শন, তার যে মতবাদ আছে, এটা কিন্তু খুব প্রচলিত ছিল, এবং তাকে কিন্তু অনেকেই বিশ্বাস করতেন যে না, এখানে আসলে আসতে হবে, এখানে থাকতে হবে, বা তার কথা মানতে হবে। যেমন হচ্ছে অনেকটা আছে পীর বা মুরিদদের মতো আর কি। তো কনফুসিয়াস তার একটা ধর্মমত দিতেন যে এরকম না, এরকম ভাবে তুমি লাইফ লিড করো, এইভাবে তুমি সফলতা পাবা। সো কনফুসিয়াস চার বাক চেলা বলে যাও বলো আরো, এই যে কবিতাগুলার মধ্যে নজরুল কিন্তু এগুলো ইনক্লুড করছে। সো কনফুসিয়াস ছিলেন হচ্ছেন একজন চীনা পরিব্রাজক, সেই সঙ্গে সঙ্গে একজন চীনা দার্শনিক। চীনা দার্শনিক আমরা জানি যে দর্শনের জনক বলা হয় কিন্তু সক্রেটিসকে, এবং সক্রেটিস কিন্তু ছিলেন হচ্ছে গ্রিসের একজন বলা যায় যে আছে নাগরিক, গ্রিসের নাগরিক। সো সক্রেটিস হচ্ছে দর্শনের জনক, বা গ্রিস থেকেই আসলে অন্যান্য সাবজেক্ট গুলো, যেমন অ্যারিস্টটল বলো, প্লেটো বলি, কিংবা বলি যদি নেপোলিয়ান বলি, তারপর আছে আলেকজান্ডার বলি, অধিকাংশ এরা দার্শনিকরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এরা কিন্তু আসছে সব কিন্তু গ্রিস থেকে। এবং আমরা পিথাগোরাস, সেও একজন গ্রিসের দার্শনিক, থেলিস, সেও একজন গ্রিসের দার্শনিক। এত এত গ্রিস থেকে আসছে, গ্রিসের বিজ্ঞানের ক্ষেত্রে গ্রিসের অবদান কিন্তু অনস্বীকার্য। ওকে, সো আমরা 35 নম্বর প্রশ্নটা একটু দেখি, যে অপরাজেয় বাংলা কি? অপরাজেয় বাংলাটা আসলে কি, এটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। তো এখানে সর্বপ্রথম যেটা আছে যে একটি প্রোগ্রাম, দ্বিতীয়ত আছে একটি চলচ্চিত্র, একটি ভাস্কর্য, একটি ইতিহাস গ্রন্থ।
অপরাজেয় বাংলা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটা ভাস্কর্য। সো এটা সঠিক উত্তর হবে হচ্ছে গোয়া, একটি ভাস্কর্য। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরের প্রশ্নটা আমরা একটু দেখি যে 36 নম্বর যে প্রশ্নটা আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ ধরে রাখার জন্য বা ইতিহাসকে ধরে রাখার জন্য বা বিভিন্ন নিদর্শনকে ধরে রাখার জন্য জাদুঘর সৃষ্টি করা হয়। সব থেকে প্রাচীন জাদুঘর হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র এখানে আছে যে রাজা বরেন্দ্র ছিল রাজশাহীতে, তার বিভিন্ন ড্রেস, তার যে ইতিহাস ঐতিহ্য, তার রাজত্বকালের ইতিহাস ঐতিহ্য, সেই জিনিসগুলো বরেন্দ্র জাদুঘরে রাখা আছে। ঠিক একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে গেরিলা যোদ্ধা, আমাদের যে মুক্তিযোদ্ধা, তারা কিভাবে থাকতো, তাদের কি অস্ত্রপাতি ছিল, কিভাবে ট্রেনিং দেওয়া হতো, বা কিভাবে পত্তালাপ হইতো বা কিভাবে যোগাযোগ করা হইতো, এই বিষয়গুলা সাধারণত সংরক্ষিত আস্তে আস্তে মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেটা অবস্থিত কিন্তু ঢাকার আগারগাঁয়ে। মনে রাখতে হবে, ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত। ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। তাহলে সঠিক উত্তর আসবে কোনটা? সঠিক উত্তর আসবে হচ্ছে ঘ, ঢাকা। সুন্দর করে মনে রাখতে হবে, ঢাকায় হচ্ছে আগারগাঁওতে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরটা অবস্থিত। পরের প্রশ্নে চলে যাই। পরে যেটা রয়েছে হামিং বার্ড, এটা সুন্দর করে মনে রাখতে হবে। হামিং বার্ড সম্পর্কে কোনটি সঠিক নয়? পোকা খায় না। ভাইয়া, হামিং বার্ড হচ্ছে একটা পাখি। পাখি পাখি তো অবশ্যই পোকা খাবে। এই হামিং বার্ডে তো আর আমি খাঁচাই বন্ধে, সোনা ময়না পাখিরে তো আর খাঁচাই, যেমন মানে তোতা পাখি, তারপরে ময়না, টিয়া, শালিক, এগুলোকে যেমন আমরা খাঁচাই পুষি, আমরা তো এগুলাকে গুগু এদেরকে পুষি, বাট এদের তো আর পুষি না। সো এদের কি হবে? এরা পোকা খায় না, এটা তো না। আমাদের সাথে যদি থাকতো তাইলে আমরা মানে আপ্যায়ন করতাম, বিভিন্ন ধরনের ফিড খাওয়াইতাম, বা পশু পাখির যে খাবার আছে সেগুলো খাওয়াইতাম। এরা হচ্ছে বনে বাদলের পাখি, এরা তো খাইতেই হবে, পোকা খাইতেই হবে। তো পোকা খায় না, এটা তাহলে কি ভুল? এরপরে চলে আসি, এশিয়ায় পাওয়া যায়। এই পাখিটা আসলে এশিয়ায় পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এশিয়ায় পাওয়া যায় না, ধীর গতিতে ওড়ে। এটা ধীর গতিতে ওড়ে না, এটা সব থেকে দ্রুত গতির পাখি। সাইবেরিয়া অঞ্চলে পাওয়া যায়, দ্রুত গতির পাখি, মনে রাখতে হবে। দ্রুত গতির পাখি, সব থেকে দ্রুত গতির পাখি হচ্ছে হামিং বার্ড, যেটা কানাডাতেও পাওয়া যায়, কানাডাতে। ওকে, এরপর রয়েছে কি ক্ষুদ্রতম পাখি। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিং বার্ড। তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে গ, মানে এর থেকে ছোট আর হইতে পারে না। আমরা তো দেখছি যে এখানে অনেক কিছু থাকে, বাট এর থেকে চড়ুই পাখি সব থেকে ছোট আমাদের দেশে আমরা দেখি, বাবুই পাখি, চড়ুই পাখি, এগুলো খুব ছোট। এর থেকেও অনেক ছোট পাখি হচ্ছে হামিং বার্ড, এবং ছোট হওয়ার কারণে এরা কিন্তু খুব দ্রুত গতিতে উল্টে পারে। তাই সব থেকে ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিং বার্ড, এবং এরা দ্রুত গতিতে উল্টে পারে, পোকা খায়, এবং এদেরকে সাইবেরিয়া, কানাডা এইসব অঞ্চলে পাওয়া যায়। এরপর হচ্ছে 38 নম্বর প্রশ্নটা একটু দেখি কি আছে। জাহানারা ইমাম কে ছিলেন? জাহানারা ইমাম ছিলেন হচ্ছে রুমি। রুমি ছিল হচ্ছে বাংলাদেশের একজন গেরিলা যোদ্ধা, মুক্তিযুদ্ধে যে মারা গেছিলেন। সো এর জাহানারা ইমামের হচ্ছে 71-এর দিনগুলি, এই লেখনীটি কিন্তু খুবই খুবই জনপ্রিয়, এটা মনে রাখতে হবে। 71-এর দিনগুলি, এটা মনে রাখতে হবে। 71-এর দিনগুলি, এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা পরীক্ষায় আসে। সো এটা মনে রাখতে হবে। জাহানারা ইমামের লেখনী হচ্ছে 71-এর দিনগুলি, স্মৃতিচারণমূলক। তার ছেলের নাম ছিল হচ্ছে রুমি, যে ছিল হচ্ছে একজন গেরিলা যোদ্ধা, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সে কিন্তু মৃত্যুবরণ করে বা তাকে মেরে ফেলা হয়। তবে জাহানারা ইমাম তার ছেলেকে কিন্তু আসলে দেশের জন্য উৎসর্গ করছিলেন, যার কারণে তাকে আসলে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শহীদ জননী। যেহেতু তার ছেলে আছে শহীদ হয়েছে, এবং সে হচ্ছে একজন মা, তাই তাকে এবং তার ছেলেকে সে আসলে দিয়ে দিচ্ছে যে যা বাবা তুই যে যুদ্ধ কর, দেশকে স্বাধীন করে আন। তো এই জন্য তাকে বলা হয়েছে শহীদ জননী। তাকে বিজ্ঞানী রন্ধনশিল্পী, কি আপার মতো রন্ধনশিল্পী না, সে ইতিহাসবিদও না, সে বিজ্ঞানীও না, সে হচ্ছে কি শহীদ জননী বা শহীদদের মা। এবং সেই সাথে তিনি কিন্তু ছিলেন আছে ঘাতক দলের নির্মূল কমিটির কিন্তু সভাপতি ছিলেন। এখন আর বেঁচে নাই, তিনি নির্মূল কমিটির সভাপতি ছিলেন, প্রথম সভাপতি। এরপর চলে আসে 39 নম্বর প্রশ্নটা, আমাদেরকে একটু জানতে হবে। 39 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। ফজিলাতুন্নেসা মুজিব কে কি উপাধি দেওয়া হয়েছে? আমরা জানি যে ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন শেখ মুজিবুর রহমানের স্ত্রী, এবং তার কিন্তু বাংলার ইতিহাসে অনেক অবদান রয়েছে, অনেক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। যে শেখ মুজিবুর রহমান যখন তার যে সহকর্মী আছে তাদেরকে নানাভাবে তিনি কিন্তু সহযোগিতা করতো। তো ফজিলাতুন্নেসা মুজিবকে কি উপাধি দেওয়া হয়েছে? তার উপাধিটা হচ্ছে বঙ্গমাতা। তাকে কি বলা হয়? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। সো তার উপাধিটা হচ্ছে বঙ্গমাতা।
ওকে, সো পরের প্রশ্নে চলে যায়। আমাদের 40 নাম্বার প্রশ্নটা আমরা এখন দেখব, বাংলাদেশের কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? তো বাংলাদেশের অর্থনীতির যে খাত, অর্থনীতির খাত আছে 15টি।